সরকারের ভুল সিদ্ধান্তে মাথাচাড়া দিতে পারে ফ্যাসিবাদ ও উগ্রবাদ, শঙ্কা তারেক রহমানের। স্থিতিশীলতার জন্য দ্রুত ভোটের তাগিদ। ৩৯ সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণে ইসির খসড়া অনুমোদন। গাজীপুরে বাড়বে একটি, কমবে বাগেরহাটে, কাল গেজেট। কালকের মধ্যে জুলাই সনদ চূড়ান্ত করতে কমিশনের তোড়জোড়। আইনি কাঠামোয় এনে বাস্তবায়নের নিশ্চয়তা চায় কয়েকটি দল। চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার সমন্বয়ক রিয়াদের বাসা থেকে 2,25,00,000 টাকার চেক উদ্ধার। টাকার উৎস জানায়নি পুলিশ। যুক্তরাষ্ট্রের শুল্ক কমানোর ইঙ্গিত পেয়েছে বাংলাদেশ, জানান বাণিজ্য সচিব। চলমান বৈঠক শেষে ইতিবাচক ফলের আশা। বিরতিহীন রাত 9টায় বাংলাদেশের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আমি ফারহানা লোপা। এতক্ষণ শিরোনাম জানাচ্ছিলাম, এবার বিস্তারিত। অন্তর্বর্তী সরকারের যে কোনো ভুল সিদ্ধান্তে ফ্যাসিবাদ, উগ্রবাদ বা চরমপন্থা মাথাচাড়া দিতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশে ভোট হলেই রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকবে বলেও দাবি করেন তিনি। বুধবার ঢাকা জেলা বিএনপির স্মরণ সভায় এসব কথা বলেন তারেক রহমান। এই সরকারের অনেকে অপকৌশলের আশ্রয় নিচ্ছে বলেও অভিযোগ তার। জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে ঢাকা জেলা বিএনপির উদ্যোগে এই স্মরণ সভা। আশুলিয়ায় যে জায়গায় গণঅভ্যুত্থানে 6 জনকে জীবন্ত পুড়িয়ে মারা হয়, ঠিক সেই জায়গাতেই করা হয় এ স্মরণ সভা। তাই প্রতীকীভাবে তুলে ধরা হয় সেই দিনের ভয়াবহতা। স্মরণসভার শুরুতে শহীদ পরিবার ও আহতদের হাতে বিএনপির পক্ষ থেকে তুলে দেয়া হয় সম্মাননা ও আর্থিক সহযোগিতা। এ সময় নানা স্মৃতি তুলে ধরেন শহীদ পরিবার ও আহতরা। পরে বক্তব্য রাখেন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা। এর মাস্টারমাইন্ড জনাব তারেক রহমান। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, সরকারের যে কোনো ভুলে দেশের অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, শত শহীদদের রক্তের বিনিময় পতিত, পলাতক, পরাজিত, বিতাড়িত ফ্যাসিবাদী অপশক্তি রাষ্ট্র রাজনীতিতে পুনর্বাসিত হওয়ার সুযোগ নিতে ওত পেতে রয়েছে। সরকারের যে কোনো ভুল সিদ্ধান্তে দেশে গণতন্ত্র উত্তরণের যাত্রা পথকে সংকটে ফেলে দিতে পারে। দেশে ফ্যাসিবাদ, উগ্রবাদ, চরমপন্থা মাথাচাড়া দিয়ে উঠতে পারে। গণতন্ত্রে ভোটের কোনো বিকল্প নেই উল্লেখ করে তারেক রহমান বলেন, নির্বাচনকে অন্তর্বর্তী সরকার কতটুকু অগ্রাধিকার দিচ্ছে তা নিয়ে জনমনে নানা প্রশ্ন উঠছে। বিএনপি জনগণের ভোটে প্রতিনিধি নির্বাচিত করার পক্ষে, কিন্তু এইসব নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকার অগ্রাধিকার নির্ধারণে বিচক্ষণতার পরিচয় দিতে পারছে কিনা, এটি একটি বিরাট প্রশ্ন এই মুহূর্তে জনগণের। নিজেদের ছোট ভুলে যেন ফ্যাসিবাদ ফিরে আসার পথ তৈরি না হয় সেদিকে খেয়াল রাখতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব। ছোটখাটো বিষয়গুলো নিয়ে এমন অবস্থা তৈরি করবেন না যে অবস্থায় আবার সেই ফ্যাসিস্ট হাসিনা কোনো সুযোগ পায় দেশে ফিরে আসার। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। যে উদ্দেশ্য নিয়ে জুলাইয়ে ছাত্র জনতার গণ অভ্যুত্থান হয়েছিল তা এখনো পূরণ হয়নি বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সন্ধ্যায় নরসিংদীতে জুলাই পদযাত্রার সমাবেশে কথা বলেন তিনি। এ সময় নাহিদ আরও বলেন, সরকারে থাকা 2 ছাত্র উপদেষ্টাকে নিয়ে নানা ষড়যন্ত্র শুরু হয়েছে। তবে গণ অভ্যুত্থানের প্রতিনিধিদের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না, তা প্রতিহত করা হবে। নতুন দেশ গড়তে এখনো কাঙ্ক্ষিত কোনো সংস্কার আসেনি। দাবি আদায়ে প্রয়োজনে ছাত্র জনতাকে নিয়ে আবারও মাঠে নামার হুঁশিয়ারি দেন তিনি। এর আগে দুপুরে নরসিংদী ক্লাবের শহীদ পরিবারের সাথে দেখা করেন দলের কেন্দ্রীয় নেতারা। এ সময় পরিবারের সদস্যদের খোঁজ খবর নেন তারা। নানা ষড়যন্ত্র হয়েছে, নানাভাবে বাধাগ্রস্ত করা হয়েছে, সংস্কার কার্যক্রমকে এগিয়ে নিয়ে যেতে দেওয়া হয়নি, নতুন সংবিধানকে প্রতিষ্ঠা করতে দেওয়া হয়নি, ফ্যাসিস্টের রাষ্ট্রপতি চুপ্পুকে অপসারণ করতে দেওয়া হয়নি।
আমাদের নির্বাচনের তারিখ ঘোষণা হলে দেশে শৃঙ্খলা ফিরবে। ডেমোক্রেসি ডায়াস আয়োজিত গণতন্ত্র, অন্তর্বর্তী সরকারের মেয়াদ ও সংখ্যানুপাতিক নির্বাচন বিষয়ে সেমিনারে এই মত জানিয়েছেন বক্তারা। সেমিনারে তারা আরও বলেন, নির্বাচন যত পেছাবে ততই জটিলতার সৃষ্টি হবে। গণতান্ত্রিক উত্তরণ, অন্তর্বর্তী সরকারের মেয়াদ ও সংখ্যানুপাতিক নির্বাচন বাংলাদেশ ও বৈশ্বিক প্রেক্ষিত শীর্ষক সেমিনারের আয়োজন করে ডেমোক্রেসি ডায়াস। আমরা আজ থেকে 1 মাস আগেও আলোচনায় সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানান বক্তারা। এ পদ্ধতিতে ছোট দলের অংশগ্রহণ, ভোটের ন্যায্যতা ও জনগণের বহুমাত্রিক মত প্রকাশ পাবে বলে মনে করেন তারা। এটার আন্ডারলাইং একটা মোটিভ আছে এবং সেই মোটিভটা হলো এই সরকারের মেয়াদকে বাড়ানো। আমি ব্যক্তিগতভাবে পিয়ার পদ্ধতির পক্ষে। আমি মনে করি পিয়ার পদ্ধতিতে প্রত্যেকটা জনগণের অপিনিয়নটা সেখানে আসে। বক্তারা বলেন, সংস্কারের নামে সরকার দীর্ঘ সময় ক্ষমতায় থাকতে চায়। তাদের মতে অংশগ্রহণমূলক নির্বাচন ছাড়া রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরবে না। বর্তমানে আমি যে ইম্পাস অবস্থার, অচলাবস্থার কথা বলছি, তার মধ্য থেকে বেরিয়ে আসতে গেলে নির্বাচন ছাড়া আর কোনো উপায় নেই। যতখানি চাবাতে পারবে অতখানি কামড় দিবে। সেহেতু এটার সাথে কিন্তু আপনি কতখানি সংস্কার করতে পারবেন এবং কতখানি সংস্কার সেই রকমভাবে নিষ্পৃহভাবে এই সময়কালের ভিতরে শেষ করতে পারবেন সেইটা মনে রেখেন। নির্বাচনের তারিখ ঘোষণা করলেই আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হবে বলে মন্তব্য করেন ডক্টর মঈন খান। নির্বাচনের তারিখ ঘোষণার সঙ্গে সঙ্গে বাংলাদেশের সমাজ, বাংলাদেশের যে সার্বিক পরিস্থিতি, সেটা একটা নিয়ম শৃঙ্খলার ভিতরে ফিরে আসবে এবং মানুষ তাদের গণতান্ত্রিক যে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য আজকে থেকে 1 বছর আগে ছাত্র জনতা বিদ্রোহ করেছিল। তবে বর্তমান প্রেক্ষাপটে সংখ্যানুপাতিক নির্বাচন সম্ভব নয় বলেও মত দেন ডক্টর মঈন। এই পিয়ার পদ্ধতি একটা ডিবেট আজকে কতটা প্রাসঙ্গিক সেটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে পারে। রিফাত আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ৩৯টি সংসদীয় আসনে সীমানা পুনর্নির্ধারণের চূড়ান্ত খসড়া অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন। যে কোনো সময় প্রকাশ হবে গেজেট। বুধবার নির্বাচন ভবনে ব্রিফিংয়ে কথা জানান কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। জানান 10 আগস্ট পর্যন্ত আপত্তি গ্রহণের পর শুনানি হবে। ইসি আনোয়ারুল জানান, গাজীপুরে 1টি আসন বাড়বে আর বাগেরহাটে 1টি কমবে। ত্রয়োদশ সংসদ নির্বাচনের সব প্রস্তুতি গুছিয়ে আনছে নির্বাচন কমিশন। মঙ্গলবার 300টি সংসদীয় আসনের সীমানা নির্ধারণে বিশেষায়িত কমিটির প্রতিবেদন চূড়ান্ত হয়। এতে 42টি আসন পরিবর্তনের সুপারিশ করে কারিগরি কমিটি। বুধবার ব্রিফিংয়ে সীমানার খসড়া চূড়ান্ত অনুমোদনের কথা জানান কমিটির প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার। জানান, আসনের ভোটার সংখ্যাকে প্রাধান্য দেওয়া হয়েছে। আসন প্রতি ভোটার গড়ে 4,20,500 জন। যেসব জেলায় সর্বোচ্চ 3টি আসন আছে সেগুলোতে কোনো পরিবর্তন হয়নি। তাদের রিপোর্ট সাবমিশনের পরে আরেকটা যে আমার নেতৃত্বে যে একটা কমিটি আছে সেই কমিটিতে প্লেস করেছেন। সেই কমিটি এটি যাচাই বাছাই করে ওই কমিটির যে রিপোর্টটা সেটার সাথে তারা একমত পোষণ করে। একমত পোষণ করার প্রেক্ষিতে এটা কমিশনে আমরা প্লেস করি। কমিশন সেটা অনুমোদন দিয়েছেন। কমিশনার আরও জানান, আসনের সীমানা নির্ধারণ বিষয়ে 10 আগস্ট পর্যন্ত আপত্তি গ্রহণ করা হবে। এরপর শুনানি শেষে সিদ্ধান্ত চূড়ান্ত হবে। আমরা আপত্তিগুলো নিব এবং আপত্তিগুলোর ভিত্তিতে আমরা আসন ভিত্তিক শুনানি নিব। শুনানি গ্রহণের পর যদি চেঞ্জ বা সংযোজন বিয়োজনের প্রয়োজন মনে করে কমিশন, তখন চূড়ান্ত একটা গেজেট নোটিফিকেশন করে আমাদের 300 আসন ফাইনাল করা। কেন স্পেসিফিক করে এত মাইক্রো লেভেলে যে তাহলে কয়টা ইউনিয়ন এফেক্টেড হচ্ছে এগুলো আসলে বলা এতটা নেই। তো ব্রড ফ্রেম অফ রেফারেন্সে যেটা বলা যেতে পারে সেই অ্যাডজাস্টমেন্টটা হচ্ছে আপনার যে কুমিল্লা আছে, চিটাগং আছে, নারায়ণগঞ্জ আছে। ইসি জানায়, কোনো আবেদন না থাকায় 250টি আসনের সীমানায় পরিবর্তন হয়নি। আর 11টি আসনের বিষয়ে আপত্তি থাকলেও তা গ্রহণ করা হয়নি। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
নাগরিকদের মৌলিক অধিকার সম্প্রসারিত করতে সব দলই একমত হয়েছে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। প্রাথমিক পর্যায়ে যেসব বিষয়ে ঐকমত্য হয়েছে তার তালিকা সব রাজনৈতিক দলের কাছে পাঠানোর কথাও জানিয়েছেন তিনি। এদিকে নারী আসন 100-তে উন্নীত করতে সরাসরি নির্বাচন চালু করতে চাই বিএনপি, জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সেই সঙ্গে 5% সরাসরি মনোনয়ন দেবে বিএনপি, কথাও জানান তিনি। আর 50টি সংরক্ষিত নারী রাখার প্রস্তাব দিয়েছে বিএনপি। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠক থেকে কথা জানান তারা। এছাড়া জুলাই সনদের খসড়া নিয়ে অসন্তোষ জানিয়েছে এনসিপি সহ আরও কয়েকটি দল। নির্বাচনের মাধ্যমে সরকার গঠনের 2 বছরের মধ্যে সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়ন করার বিষয় নিয়েই তাদের আপত্তি। জুলাই সনদকে আইনি কাঠামোর মধ্যে এনে তা বাস্তবায়নের নিশ্চয়তা চেয়েছে দলগুলো, না হলে পুরো সংস্কার প্রক্রিয়া অনিশ্চয়তার মধ্যে পড়বে বলে শঙ্কা তাদের। বৃহস্পতিবারের মধ্যে দ্বিতীয় পর্বের আলোচনা শেষ করে জুলাই সনদ চূড়ান্তের লক্ষ্য ঐকমত্য কমিশনের। কুমিল্লায় স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে চলা বিক্ষোভ সমাবেশে 2 পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। এতে অন্তত 10 জন আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকালে মুরাদনগর উপজেলার আল্লাহ চত্বরে বিক্ষোভ সমাবেশের ডাক দেয় আসিফ মাহমুদের সমর্থকরা। এ সময়েই তাদের লক্ষ্য করে ইট পাটকেল ছোঁড়ে বিএনপির কর্মী সমর্থকরা। এরপর 2 পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়। আসিফ মাহমুদের সমর্থকদের দাবি, বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ সমর্থিত পক্ষের লোকজন এই হামলা চালিয়েছে। আর বিএনপি নেতাকর্মীরা বলছেন, একই জায়গায় তাদের পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল, সেখানে আসিফ মাহমুদের সমর্থকরা জোর করে সমাবেশ করে তাদের উপরই হামলা চালিয়েছে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মিছিল চলাকালীন সময় যেহেতু একটা ইনসিডেন্ট ঘটছে, ধাওয়া পাল্টা হয়েছে, এখন এটা আসলে অ্যাকচুয়ালি কাদের কারণে হয়েছে এটা আমরা পরবর্তীতে তদন্ত করলে বা তথ্য কালেকশন করলে আমরা জানতে পারবো। তখন আমরা আপনাদেরকে জানিয়ে দেব। ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণাকে ইতিবাচকভাবে দেখছে ছাত্রদল। তবে ছাত্র, শিক্ষক, কর্মচারী সহ ফ্যাসিবাদের সাথে জড়িতদের বিচার না হওয়ায় নির্বাচনের এই আয়োজন নিয়ে প্রশ্নও রাখা হয়। এদিকে তফসিল পরবর্তী সহিংসতা রোধে আইনশৃঙ্খলা বাহিনী ও ছাত্র সংগঠনগুলোর সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলে জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে তারিখ ঘোষণা করা হয়েছে আগামী 9 সেপ্টেম্বর। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এরপর থেকেই শুরু হয় বিভিন্ন দল ও সংগঠনের আলোচনা সমালোচনা। বুধবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ নিয়ে কথা বলেন ছাত্রদল সাধারণ সম্পাদক। তিনি বলেন, তাদের কোনো প্রস্তাবনা আমলে নেয়নি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 40টিরও বেশি সুপারিশ করা হয়েছে এবং 377টি সংস্কারের বিষয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মত দিয়েছে। 3 থেকে 4টি সুপারিশ ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এটি গৃহীত করেছে। এছাড়া ডাকসু নির্বাচনের তারিখ ঘোষণাকে ইতিবাচক বললেও শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থী সহ শেখ হাসিনার দোসরদের বিচার না করে নির্বাচনের আয়োজন কতটুকু নিরপেক্ষ হবে তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন তিনি। আওয়ামী লীগ দোষর শিক্ষকদের বিচার না করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মচারী কর্মকর্তাদের বিচার প্রক্রিয়ার কোন রকম ত্বরান্বিত না করে এরকম ডাকসু যদি হয়, সে ডাকসু কতটুকু শিক্ষার্থীদের কল্যাণকর হবে সেটি আসলে সময় বলে দেবে বলে আমরা মনে করি। এদিকে দুপুরে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, অনেক দিন ধরেই বিশ্ববিদ্যালয়ে সব সংগঠনের সহাবস্থান বিরাজ করছে। তফসিল পরবর্তী সহিংসতা রোধে কাজ করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর সাথে, ছাত্র সংগঠনগুলোর সাথে আমাদের আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক যোগাযোগ অব্যাহত আছে। এই আয়োজনটি করার দায় আপনার, যদ্দূর আমার অতদূর। 28 বছর পর 2019 সালে সবশেষ ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর গুলশানে চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা রিয়াদের বাসা থেকে 2,25,00,000 টাকার চেক উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এখন পর্যন্ত গ্রেপ্তার রয়েছে 5 জন। তবে
চেকটি কে দিয়েছে সে বিষয়টি তদন্তের স্বার্থে প্রকাশ করেনি ডিএমপি। সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে এসব তথ্য জানান ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশনসের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান। এ সময় তিনি আরও জানান, চলতি বছর প্রতি মাসে গড়ে খুন হয়েছে 20টি, ছিনতাই 46টি ও 70টি চাঁদাবাজির ঘটনা ঘটেছে। এছাড়া গত 24 ঘন্টায় 186 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে ছিনতাই, ডাকাতি ও হত্যা মামলার আসামি রয়েছেন। দেশের অপরাধের মাত্রা কমাতে ও সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মাঠে সতর্ক রয়েছে বলেও উল্লেখ করেন তিনি। একটা চেকের এখানে বিষয় আসছে 2,25,00,000 টাকার। এটা এই মামলায় যে গ্রেফতারকৃত রিয়াদ নামে একজন, আমরা অন্যান্য বিষয়গুলো তদন্ত করছি, এটা অব্যাহত আছে। কি কারণে তারা চাঁদা দিয়েছিল বা এক্ষেত্রে তাদের কোনো দুর্বলতা আছে কিনা সে বিষয়গুলো আমরা খতিয়ে দেখছি। নাবিল গ্রুপের চেয়ারম্যান আমিনুল ইসলাম সহ 30 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। তাদের বিরুদ্ধে ইসলামী ব্যাংক থেকে ভুয়া প্রতিষ্ঠানের নামে ঋণ নিয়ে 950 কোটি টাকা আত্মসাতের অভিযোগ। এদিকে ইউসিবি ব্যাংকের 15 কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক ভূমি মন্ত্রী সহ 28 জনের বিরুদ্ধেও মামলা হয়েছে। আর অস্বাভাবিক লেনদেনের অভিযোগে সাংবাদিক মুন্নি সাহাকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। উত্তরবঙ্গ কেন্দ্রিক ব্যবসা শুরু হলেও বাংলাদেশের অন্যতম প্রতিষ্ঠান নাবিল গ্রুপের ব্যবসা এখন সারা দেশে। দুদকের পর্যালোচনায় দেখা যায়, ব্যাংক লুটেরা এস আলমের সাথে প্রতিষ্ঠানটির ছিল আত্মিক সম্পর্ক। সে সম্পর্কের রেশ ধরেই ইসলামী ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা লোপাট করেছে নাবিল গ্রুপ। আওয়ামী লীগের আশীর্বাদ পুষ্ট হওয়ায় বিগত সরকারের আমলে নাবিল গ্রুপ ছিল ধরাছোঁয়ার বাইরে। 5ই আগস্ট হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগের অর্থদাতা হিসেবে পরিচিত বিভিন্ন ব্যবসায়িক গ্রুপের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। নাবিল সহ 10 ব্যবসায়িক গ্রুপের অনুসন্ধানে গঠন করা হয় টাস্কফোর্স। দুদকের অনুসন্ধানে উঠে আসে এস আলমের দখল করা ইসলামী ব্যাংক থেকে ঋণের নামে হাজার কোটি টাকা আত্মসাতের সত্যতা। দুদক বলছে, ভুয়া প্রতিষ্ঠানের নামে নাবিল গ্রুপ আত্মসাৎ করেছে 950 কোটি টাকা। আত্মসাৎ সংশ্লিষ্ট 30 জনকে আসামি করে মামলা করেছে দুদক। ইসলামী ব্যাংক পিএলসির 950 কোটি টাকা আত্মসাৎ এবং উক্ত অর্থের উৎস প্রকৃতি হস্তান্তর, রূপান্তর এবং স্থানান্তরের মাধ্যমে পরিবর্তন করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এদিকে ইউসিবি ব্যাংক থেকে কাগজে প্রতিষ্ঠানের নামে 15 কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা হয়েছে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান সহ 28 জনের বিরুদ্ধে। জনাব সাইফুজ্জামান চৌধুরী, সাবেক ভূমিমন্ত্রী, তার স্ত্রী রুকমিলা জামান, সাবেক চেয়ারম্যান ইউসিবিএল সহ মোট 28 জন কর্মকর্তার বিরুদ্ধে মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিন রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হয় নারায়ণগঞ্জ 2,500 ব্রাহ্মণদী ইউনিয়নের পরিষদ চেয়ারম্যান লাকমিয়াকে। 14,000 কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগ তার বিরুদ্ধে। 135 কোটি টাকার সন্দেহজনক লেনদেন সহ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে জিজ্ঞাসাবাদ করা হয় জ্যেষ্ঠ সাংবাদিক মুন্নি সাহাকেও। গুরুত্বপূর্ণ ব্যক্তি সহ অন্যান্যদের বিরুদ্ধে যে অনুসন্ধান চলমান রয়েছে সেই সংক্রান্তে জিজ্ঞাসাবাদ, এটা আমাদের অনুসন্ধানকারী বা তদন্তকারী কর্মকর্তাদের রুটিন কাজ। দুদক মহাপরিচালক জানান, জিজ্ঞাসাবাদে দুর্নীতির অভিযোগে আর কারো সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও নেওয়া হবে ব্যবস্থা। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল পরিচালনার দায়িত্ব বিদেশিদের দেয়ার প্রক্রিয়া কেন অবৈধ নয় এবং অপারেটর নিয়োগে দরপত্র আহ্বানের নির্দেশ কেন দেয়া হবে না তা জানতে রুল জারি করেছে হাইকোর্ট। এক রিটের শুনানি শেষে বুধবার বিচারপতি হাবিবুল গনি ও বিচারপতি শেখ তাহসিন আলীর দ্বৈত বেঞ্চ এই রুল জারি করে। 4 সপ্তাহের মধ্যে নৌপরিবহন সচিব, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, পিপিপি কর্তৃপক্ষ সহ সংশ্লিষ্টদের এর জবাব দিতে হবে। আইনজীবীরা আদালতে জানান, 2019 সালে আওয়ামী লীগ সরকার নিউমুরিং টার্মিনাল পরিচালনার জন্য দুবাই ভিত্তিক বন্দর পরিচালনা কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের সাথে একটি সমঝোতা স্মারক সই করে, কিন্তু সেখানে কোনো দরপত্র আহ্বান করা হয়নি। অন্তর্বর্তী সরকার এই পদক্ষেপ থেকে সরে না এসে বিদেশি কোম্পানির কাছেই বন্দর পরিচালনার দায়িত্ব দেওয়ার প্রক্রিয়া অব্যাহত রেখেছে, যা দেশের অর্থনীতি ও নিরাপত্তার জন্য হুমকি। এজন্যই আদালতে আসেন তারা। চিরাং পোর্ট অথরিটি $1 লক্ষ
সম্মানী প্রদান করেছে। এবং কেন করেছে? কারণ ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার জন্য এই ডিউ ডিলিজেন্সগুলোই প্রধানত করা হয়েছিল। এই যে অর্থ প্রদান, সেটা বিদেশিদেরকে দেওয়ার জন্যই অর্থ প্রদান করা হয়েছে। স্ট্রং পোর্ট হচ্ছে দেশের হৃৎপিণ্ড। সেই হৃৎপিণ্ডকে যদি 50 বছরের জন্য লিজ দিয়ে দেওয়া হয় বিদেশিদের কাছে, তাহলে দেশের সার্বভৌমত্ব, সিকিউরিটি উইল বি ইন কোয়েশ্চেন। সেই দিকগুলো বিবেচনা করে মহামান্য আদালত আজকে রুল দিয়েছেন এবং আমরা আইনজীবীরা সন্তুষ্ট রুল ইস্যু হওয়াতে। ধন্যবাদ। আর এই ছিল আজকের বিরতির রাত 9টায় বাংলাদেশে। ধন্যবাদ সবাই।